শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশি ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। রোজা আসার আগে হাতে প্রচুর কাজ থাকে, যেগুলো হয়তো রোজার সময় করতে গেলে একটু অসুবিধা হয়। তো আগে থাকতেই কাজকর্মগুলো করে গুছিয়ে রাখতে হয়। তো ঈদের আগে তো একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর এমনিতেও রোজা আসার আগে আমরা যেভাবে সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কাচা ধোয়া করি, আর কি যে প্রস্তুতিগুলো নিয়ে থাকি সেগুলোই শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থাকো। তো এই একটা মাস আমাদের যেহেতু রোজা, এই টাইমটায় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক বেশি দরকার। আর তার সঙ্গে যেটা বেশি দরকার সেটা হচ্ছে নিজেকে সুন্দরভাবে তৈরি করা। তো যাই হোক, অনেক আনন্দে কাটে একটা মাস। আর চলো, আমি রোজার আগে যেভাবে প্রস্তুতি নিয়ে সমস্ত কাজকর্ম করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। প্রথমে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে জানলার উপরে তুলে দিলাম। একটা ব্ল্যাঙ্কেট নামিয়ে দিয়েছি, ওটাকে আমি একটু রোদ্রে দিয়ে নেব। ব্ল্যাঙ্কেট জিনিসটা কিন্তু একদিন বাদে বাদে একটু রোদ্রে দিতে পারলে ভালো হয়, আর কাঁচা ধোয়া সপ্তাহে সপ্তাহে করতে পারলে তো অনেক ভালো হয়। তো যাই হোক, তুলে দেওয়ার আগে ওগুলোকে সুন্দর করে কাঁচা ধোয়া করে নেব। আর দেখা যাক, রোজার আগে এই কাজগুলো আমাকে করতে হবে। আর যতটুকু সম্ভব একদম পুরো পরিপাটি করে সব কিছু করার চেষ্টা করব। এই ঘরের খাটটা গুছিয়ে এখন টেবিলটার ওপরটা দেখো কি বাজে অবস্থা না। এইরকমই থাকে প্রত্যেক দিন রাতে। আর বলো, একটা মানুষ যদি গোছাতে থাকে আর 3 জন মিলে হুড়াতে থাকে, কত ধৈর্য পারে? আমাদের বাড়িতে গোছানোর মানুষ আমি, আর হুড়ানোর মানুষ অনেক আর কি। কাল হাজব্যান্ড বিয়েতে গেছিল রাতে, ওখান থেকে 2টো পান এনেছিল আমার জন্য, আর দেখো একটা ক্যাম্পা। তো ওগুলোকে রেখে দিলাম। আর এখন আমার ব্যাগটাকে এদিক ওদিক হয়ে আছে, এগুলোকে গুছিয়ে নেব। তো ঈশাকে নিয়ে যেহেতু স্কুলে যাই, 2-3টে ব্যাগ আমার লাগেই। 2 দিন 1 দিন বাদে বাদে চেঞ্জ করে করে নিই। তো সেই সমস্ত ব্যাগগুলো শোকেজের মধ্যে গুছিয়ে পাল্লাটা এখন লাগিয়ে নিলাম। আর এখন চলো, আমার ড্রয়ারটার উপরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এখানটায় গাছের একটা টব থাকে, তো ওটায় পানি দেওয়া হয়, ওই কারণে এত নোংরা পড়েছে। তো ওপরটা খুব সুন্দর করে ক্লিন করে নেব, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো। এই যে হলুদ বাস্কেটটা, এটার মধ্যে টুকটাকি হজমোলা খাবার এটা ওটা আছে, লজেন্স। আর ওখানে আমি টপটা রেখে দিই। তো টপটা আমি পরে নিচেই নামিয়ে রাখি। তো সৌন্দর্যের জন্য আমি একটুখানি ওপরে রেখেছিলাম। আর তারপরে দেখো, ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিতে আসলাম। সকাল সকাল তো অনেক জামা কাপড়ে রোদ্রে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটাই বাকি ছিল, ওটাকে দিলাম। আর পুরো ঘরবাড়ি পরিষ্কার ঝাড়ু দিয়ে নেব। আজ যেহেতু রবিবার, ঈশার স্কুল ছুটি, ওই কারণে আমার প্রেশারটা একটু কম আছে। আজ ওই কারণে একদম মনোযোগ দিয়ে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নেব। আর অনেকগুলো কাজ যেগুলো প্রত্যেক দিন স্কুলে যাই বলে হয়ে ওঠে না, ওগুলো আজ শেষ করব। তো যাই হোক, হয়তো দেখা যায় যে এই বাড়ির কাজকর্ম অনেক কম, কিন্তু জানো তো, কোনো বাড়ির কাজ কিন্তু কম থাকে না। বিশেষ করে যে সকল বাড়ির ছোট ছোট 2-1 বাচ্চা কাচ্চা আছে, সেই সকল বাড়িতে প্রচুর কাজ। আমার সংসারটা বাইরে থেকে হঠাৎ করে কেউ যদি আসে, দেখে বলে, এই তো তোমার সংসার, এখানে আর কি কাজ? তো সত্যি বলছি, জানো তো, সন্ধ্যা হয়ে যায়, তারপরেও না আমি কাজ শেষ করতে পারি না। তো আমি ঠিকমতো ইউটিউবে ভিডিও দিতেও পারছি না, অনেক রকম প্রবলেম হচ্ছে। ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া, সকালবেলা ভিডিও শ্যুট, এডিট, সবটা একটু চাপের ব্যাপার। আর আমি যেহেতু উনানে রান্না করি, আমার ব্যাপারটা কিন্তু পুরোপুরি অন্যরকম। যারা দেখা যায় গ্যাসে রান্না করে, তাদের কিন্তু একটু সুবিধা আছে। উনানে রান্না করলে একটানা বসে জাল দিতে হয়। তারপরে তার কাঠ আগের দিন বার করে রোদ্রে দিয়ে রাখো, ওগুলোকে শুকিয়ে ঘরে তোলো। সকাল হতে না হতে ছাই তোলো উনানের, সেটাকে ল্যাপো মোছো, শুকাও, তারপরে রান্না করতে যাওয়া। আর গ্যাসে হলে কি হয় বলো তো, ঝটপট গ্যাসটা জ্বালালাম, রান্না করলাম। তো আমার তো সেটা হয় না। আমি যেহেতু গ্রামের বউ, আমাদের জীবনটা একটু অন্যরকম, আলাদা টাইপের। তো সেইভাবেই চলি আর কি। আর 5টা ঘরের বউরা যেভাবে চলে সেটাই করি আর কি। আর এখানে আমার ভালোবাসার জিনিস আছে অনেক কিছু, যেটা বলতে পারো পুকুর, উনান, যেগুলোর মায়া আমি কাটাতেই পারি না। নিজের স্বাদের সংসারটাকে শখের করে তোলার জন্য একদম সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে তারপরে গিয়ে কিন্তু সন্ধ্যার পরে গিয়ে একটু স্বস্তি মেলে।
তারপরও আর মেলে কিভাবে বলো, বাচ্চাদেরকে নিয়ে পড়ানো বোঝানো এটা ওটা তো আছেই। যাই হোক, দেখো মেয়ের পড়ার টেবিলের অবস্থাটা কি বাজে ছিল, এটাকে এখন গুছিয়ে নিলাম আর একটু পরিষ্কার করে মুছেও দিলাম। আমার হাঁসগুলোকে সকাল সকাল এরকম খাবার দিয়ে দিই, আর এরা কিন্তু বিলে চড়ে বেড়ায়, এত ভালো লাগে দেখতে তোমাদের কি বলবো। সমস্ত পুকুর যদি হাঁস ঘুরে বেড়ায় দেখতে কত সুন্দর লাগে। আর এই যে পুকুরটা দেখছো, এটা কিন্তু যেখানে আমি বাসন মাজি ওটা না, এটা আমাদের সামনে আলাদা একটা পুকুর। তো সবারকে খেতে দিয়ে দিলাম, এখন নিজে একটু চা নিয়ে বসেছি। এই যে টি টাইম আমাদের একটু পাওয়া যায় সকালে গৃহিণীদের, এটা যে কত ভালো একটা টাইম কি বলবো। 10 মিনিট রেস্ট করে চা খেয়ে তারপরে আসলাম বাইরে। আর আমার রাজহাঁসগুলোকে দেখো, এরাও না আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আমি বাড়িতে থাকলে তো ওরা কোথাও যায়ই না, সারা দিন বাড়িতে ঘাস খায়, বিভিন্ন লতাপাতা খায়। এরা কিন্তু অন্য কিছু কম খায়, ঘাস লতাপাতা বেশি খায়। তোমাদের বললে বিশ্বাস করবে না, আমার উঠোনে যে এত ঘাস ছিল, ছাগলে খেলেও বোধহয় অত খায় না, এরা যে পরিমাণে ঘাস খায়। তো একটা দিক থেকে উপকার হয়েছে যে ঘাস খেয়ে পুরো বাড়ি পুরো একদম পরিষ্কার করে দেয়, কারণ মাঠের মাঝখানে বাড়ি, প্রচুর পরিমাণে ঘাস জন্মায়, এত ঘাস পোড়া তেল দিয়ে কমাতে পারি না। আর একটা দিক থেকে তো একটু অপকার হয়েছে, যেটা বলতে পারো সামনে পুরো পটি করে করে একদম ভর্তি করে রাখে, দেখতেও বাজে লাগে। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম এরা এত পটি করে, জানলে না আমি এবার রাজহাঁস পুষতাম না। তো হাজব্যান্ড বলছিল ঝক্কিতে লক্ষ্মী আর কি, এরা তোমার একদিক থেকে ক্ষতি করে, একদিক থেকে অনেক উপকার করে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাড়িতে কটা রাজহাঁস পুষবো, সামনে ঘুরে বেড়াবে, দেখতে ভালো লাগবে, অনেক কিছুতে ইচ্ছে আছে। উঠোনটা মাটি দিয়ে উঁচু করে ভরাট করব, আবার ওখানে কিছু গাছগাছালি লাগিয়ে সামনে একটা গেট করব। দেখা যাক কবে সেই আশাগুলো পূরণ হয়। দেখা যাক, একে একে সব কিছুই হবে, শুধু একটু ধৈর্য সময়ের অপেক্ষা। তো মানুষ চাইলে অনেক কিছুই হয়তো জীবনে করতে পারে, আবার না চাইলে কিছুই হয় না, ইচ্ছে থাকলে কিন্তু উপায় ঠিকই হয়। তো হয়তো একসময় ভালো দিন সুদিন আসবে, তখন গিয়ে অনেক স্বপ্ন হয়তো পূরণ হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত জামা কাপড় কাচা ধোয়া করে নিচ্ছে দেখো। আর এই যে রোজার আগেটাই, এই সময়টাই কিন্তু প্রত্যেক দিনে অনেক অনেক কাচা ধোয়া করি, ঘরে কোনো জিনিস এমন রাখি না যেগুলো আর নোংরা থাকবে। তো এটা বলতে পারো একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে আমার, প্রত্যেক বছর ঈদের আগে আমি কিন্তু একদম সমস্ত ঘরবাড়ি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। ঈদের আগে বলো রোজার আগে বলো, এরকমভাবেই করি। তো এখন প্রত্যেকটা জিনিসপত্র ভালোভাবে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নেব। আর হয়তো ভিডিওর স্পিড বাড়ানো আছে, তোমাদের মনে হবে যে একটুখানি ধুয়েই তুলে নিচ্ছি। তো যাই হোক, পুরো ভিডিও যদি আমি দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, দেখো সুন্দর করে প্রত্যেকটা জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর অল্প কটাই আছে, এখানে মেয়ের স্কুল ড্রেস আছে, এটা ওটা আছে। প্রত্যেক রবিবার এইভাবে কিন্তু ড্রেস কেচে দিই। আর রবিবার বলো আর যাই বলো, প্রায় 1-2 দিন বাদে বাদে কেচে দিই। আর ঈশার যেহেতু এক সেটই স্কুল ড্রেস, আমার কিন্তু স্কুল থেকে আসলেই কেচে পরিষ্কার করে দিতে হয়, তাহলে গিয়ে পরের দিন সকালবেলা পড়ানোর টাইমে আবার শুকিয়ে যায়। স্কুলতে বাড়ি আসি যখন 2টো বাজে তখন আর কি। তো তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট করে কেচে ধুয়ে দিই বিকালই, যাতে করে সকালটাই শুকনো পাওয়া যায়। তো এরকম অনেকবারই হয়েছে যে সকালবেলা ড্রেস পরাবো একদম ভিজে ভিজে, রোদ্রে দিচ্ছি, বারবার উল্টাচ্ছি, এরকমভাবে শুকিয়ে নিয়ে তারপরে গিয়ে পরাচ্ছি। তো দেখা যাক, এক সেট ড্রেস আবার একটু বেশি করে কিনে দিতে হবে। এখন তো ধরো শীতকাল একরকম, কিন্তু গরমের ওয়েদার পড়লেই ড্রেস কিন্তু বারবার ধুতে হবে। একটা ড্রেস পরে একদিন পরলে আর একদিন আর পরে স্কুলে যেতেই পারবে না। যাই হোক, এখন দেখো বাসনের পুরো পাহাড় নিয়ে পড়েছি, এইগুলো আমাকে মাজতে হবে, পরিষ্কার করতে হবে। একটা ভিডিওর ভিতরে সমস্ত কাজ যদি আমি দেখাতে যাই হয়তো 2-3টে ভিডিও করলে ঠিক হবে। তো আমি কিন্তু তোমাদের এই যে সকালের কাজগুলোই শেয়ার করি, আর সারাদিন যত কাজ থাকে আমার সেগুলো শেয়ার করা হয় না। তো যাই হোক, এরপরে আবার অন্য দিন তো 10টার ভিতরে এই কাজগুলো করে ঈশাকে নিয়ে স্কুলে চলে যাই। একটা মেয়ে হয়ে ঘরে বাইরে সমস্ত দিক করতে গেলে কি যে তার নাজেহাল অবস্থা হয় কি বলবো। ঈশাকে একটা বছর স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করব, আর তারপর থেকে গাড়ি করে দেব। তো যাই হোক, এরকম প্ল্যান আছে। এত ছুটে ছুটে না আর পারা যাচ্ছে না। তো যেহেতু সিমরানকে বাড়ি আমাকে একাই রেখে যেতে হয়,
তো ওর দিকটাও বুঝতে হবে। তো সেই কারণেই কিন্তু আমাকে ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া কম করে দিতে হবে। তো যতই হোক আমাদের যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি আর আশেপাশে মানুষজন আছে, কিন্তু কি বলো তো, নিজে না থাকলে কিন্তু হয় না। ওই কারণে ভাবছি ঈশাকে কিছুদিন স্কুলে নিয়ে যাব, ঠিকঠাক বসতে শিখলে তখন গাড়ি করে দেব, গাড়িতে করেই পাঠিয়ে দেব। তো সিমরান যখন ছোট ছিল তখন কিন্তু টানা 2 বছর 2.5 বছর পর্যন্ত স্কুলে গেছি, বসে থাকতাম, আবার ছুটি হয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন একটা দোটানা হয়ে গেছে, সিমরান থাকছে বাড়ি, ঈশাকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওর পাপা আসছে আবার হাফ টাইমে, তখন আবার ভাত খেতে, তারও বাড়িতে যে বেড়ে টেড়ে দেবে সেরকম মানুষ নেই। তো এরকমভাবেই দিন যাচ্ছে। তারপরে তো আমার বাড়িতে হাঁস মুরগি এটা ওটা তো আছেই, সব কিছু একটা এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছে। তারপরেও একটা জিনিস ঠিক হচ্ছে, যেটা হচ্ছে 10টার মধ্যে আমার কাচা ধোয়া বাসন মাজা স্নান ঈশার স্নান খাওয়ানো তারপরে সমস্ত কাজ আর কি প্রায় হয়ে যাচ্ছে। মানুষ দেখবে অভ্যাসের দাস, যে যেরকম টাইমে আর কি অভ্যস্ত করে ফেলতে পারবে, একটা জ্বালা যন্ত্রণা থাকবে, তার কিন্তু সেই টাইমের মধ্যে কাজ হয়ে যায়। আগে ভাবতাম 1টা 1:30টা বেজে যাচ্ছে তারপরেও কাজ শেষ করতে পারছি না, আর এখন যত কষ্টই হোক না কেন একদম 10টার মধ্যে সব কাজ কমপ্লিট, তারপর আমি ঈশাকে নিয়ে স্কুলে যাচ্ছি। এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, দেখো অনেক বাসনপত্র ধোয়াধুয়ি কমপ্লিট। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে সিমরানকে বোর্ডিংয়ে দেবো বলেছিলাম, তো কি হলো? বোর্ডিংয়ে দেবো বলে ঠিকঠাক করেছিলাম, আমার বান্ধবীর মেয়েকে আগে দিয়েছিল, ও না 2-3 দিনও থাকতে পারিনি। তো বলছিল খাওয়া দাওয়া এত খারাপ দিচ্ছে। তারপরে যেহেতু আলাদা আলাদা ঘরের বাচ্চা কাচ্চা, এক একজন এক এক রকমের, কেউ কারোর চেনে না, এরকম একটা পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে। তো আমাদের বাড়িতে কি হয়, বাচ্চা কাচ্চা মাছ খাচ্ছে না তো ডিম দিচ্ছি, ডিম খাচ্ছে না 2 দিন তো একটু মাংস করছি, আর ওখানে কিন্তু সেটা হয় না। সব কিছু ভেবেচিন্তে একটা জিনিস বুঝলাম, অন্তত আর 1-2 বছর যাক, নিজের জামা কাপড় কাচা ধোয়া ভালোভাবে শিখুক, তারপরে যে খাবার দাবার নিয়ে নিজে একটু বুঝুক যে এটা আমাকে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো যখন বুঝতে শিখবে তারপরেই সিমরানকে বোর্ডিংয়ে দেব। তো অন্তত এখন তো আপাতত 1-2 বছর দেবই না। আমার বান্ধবীর মেয়েকে অনেক টাকা খরচ করে ভর্তি করে এখন ওকে বাড়ি এনে রাখতে হলো। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু এত টাকা পয়সা দিয়ে ভর্তি করে ফেললে তখন আমরা আর এনে বাড়িতে রাখতেও পারবো না, আর ও যখন এই প্রবলেমগুলোর কথা বলবে তখন আর আমরা কিছু করতেও পারবো না। ওই কারণে ওই চিন্তা মাথা থেকে এখন বের করে দিয়েছি। আমার আশায় অনেক বোনেরা ভর্তি করবে বলছিলাম, আর অনেক বোনেরা বলেও রেখেছো দিদি যখন তুমি সিমরানকে দেবে বলবে আমরাও কিন্তু মেয়েদেরকে একই বোর্ডিংয়ে ভর্তি করব। তো সেটা তো এখন আপাতত হবে না, তো অবশ্যই তোমাদেরকেও বলবো, বাচ্চা কাচ্চা একটু বড় হলে দেওয়াই আমার মনে হয় ভালো হবে। কারণ দেখো, যে জিনিসে অভিজ্ঞতা না থাকে সেটা নিয়ে কিন্তু অনেক লাফালাফি করা যায়, আর যখন অভিজ্ঞতাটা আসে তখন কিন্তু সেই লাফালাফিটা বন্ধ হয়ে যায়। আমার দিক থেকেও সেরকম, আমি তো এর আগে অনেক লাফালাফি করতাম সিমরানকে বোর্ডিংয়ে দেব, কিন্তু আমার বান্ধবীর মেয়ের অবস্থা কথা শুনে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে। তো সেই কারণে ভাবনা চিন্তা করে যা করব, আর তোমাদের সঙ্গে যখন যেটা করব অবশ্যই শেয়ার করব। দেখো, এখন সুন্দর করে আমার এই যে রান্নাঘরের ভেতরে একটা মেশিনের যে টেবিল, সেটাকে সুন্দর করে অর্গানাইজ করছি। তো ওটার ওপরে অনেক দিন হলো একটা সাদা কাপড় দেওয়া ছিল, সেটাকে বাদ দিয়ে এখন অন্য একটা ওড়না পেতে দিয়েছি, খারাপ বাদ দেওয়া ওড়না, তার ওপরে জিনিসগুলো গুছিয়ে রাখছি। এখানে আমার ইন্ডাকশন, তারপরে মিক্সচার মেশিন, আর এই ইন্ডাকশনে ভাজা করার যে চাটুইটা আর কি সেটা রাখলাম, টুপিটাকে হাঁড়ি করে রাখলাম, জায়গাটাকে মোটামুটি হালকা জিনিস দিয়ে অর্গানাইজ করলাম। আর চামচ রাখা এই র্যাকটা, এটা কিনে যে আমার কী সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। তোমরাও যদি এরকম একটা চামচ রাখা র্যাক কিনতে চাও অবশ্যই অনলাইনে খোঁজ করে পেয়ে যাবে। এটা সবারই বাড়িতে রাখা উচিত, এত পরিমাণে কাজে দেয় তোমাদের কি বলবো, আমার তো প্রচুর কাজে লাগে। যাই হোক, দেখো সুন্দর করে এখন আমার এই যে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নিলাম। এটা তো অনেক দিন মাঝে ঠিক করতে দেওয়া ছিল, তারপরে আবার এনে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই ওভেনগুলো মোছামুছির অনেক সুবিধা, আর স্টিলেরগুলো কিন্তু বারবার মাজতে হয়, পরিষ্কার করার অনেক প্রবলেম, এগুলো যেই সেই আর কি পরিষ্কার হয়ে যায়। এখন আমার বেসিন এরিয়াটা মেজে পরিষ্কার করে নেব, অনেক দিন হলো
এটাকে তো মাজি, কিন্তু ডিপ ক্লিনিং করি না। এর যে দেয়াল টেয়ালগুলো আছে ওগুলোকে একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিতে পারলে অনেক ভালো লাগে। নিজের প্রত্যেকটা কাজগুলোর ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি। বাইরে থেকে এত বাসন মাজলাম, ঘরে এসে দেখলাম আর একটা কড়া নোংরা, তো সেটাকেও মেজে পরিষ্কার করে নিলাম। এটা আমাদের মেয়েদের নিত্য প্রয়োজনীয় কাজ, যেটা হয়তো না করলেই নয়। যে 10টা কাজ বাইরে থেকে করলাম, আবার ঘরে এসে দেখলাম আবার একটা দুটো নোংরা হয়েছে। তো এরকমভাবেই দিনকাল যায় আর কি। আর এখন এই দেওয়ালটা পরিষ্কার করে পুরো মেজে নিচ্ছি। এখন সুন্দর করে এটাকে মুছেও নেব। একটু বেশি নোংরা হয়েছে, বললাম না, ওই যে 1 সপ্তাহ মতো হাত দেইনি, তাতে এই বাজে অবস্থা। আর কেউ যেন সাদা দেয়াল, বিশেষ করে রান্নার যে জায়গাটা যেখানে গ্যাস ওভেন থাকে, মোটেও রাখবে না। আমার মতো এরকম কষ্ট ভোগ করতে হবে। অনেক প্রবলেম হয় এই দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করতে রাখতে। তো যাই হোক, এখানকার আমি একটা দেখি অন্য কিছু ব্যবস্থা করব, যাতে করে এই দেওয়ালটা সাদা না থাকে। তো এখন বেসিন এরিয়াটা পরিষ্কার করলাম, বেসিনটাকেও ধুয়ে মেজে পুরো পরিষ্কার করে নিলাম। আর এই সামনেটাও মুছে নিলাম। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ। আর অনেকগুলো হাঁড়ি আমার বড় রান্নাঘরে ছিল, দেখো কি করে আনতে গেলাম, কি হলো। তো আমার যে প্রেসার কুকারের একটা মাথা পুরো ভেঙে গেছে, ডান্টিটা ঠিক আছে কিন্তু আরেক জায়গায় ধরার জায়গা থাকে, সেটা ভেঙে গেল পড়ে গিয়ে। তাড়াহুড়োর মাথায় কাজ করি, আর 2-1 সময় এরকম কিন্তু বিপদ ঘটেই। আর আমার এই প্রেসার কুকারটা না এত ভার, তোমাদের কি বলবো। এটা যদি আজ আমার পায়ে পড়তো, পাটাই বোধহয় থেতো হয়ে যেত। এখন প্রত্যেকটা জিনিস মেজে মুছে নিচ্ছি। এগুলোকে আমি ওপরে আমার যে একটা জায়গা করা আছে হাঁড়িকুড়ি রাখা, সেখানেই রেখে দেব। তো যাই হোক, এখন উনান পাটটাও লেপে পরিষ্কার করে নিলাম। কিছুটা মাটি আমি দলা করে রেখেছি, ওগুলো দিয়ে মেয়ের একটা ছোট্ট উনান বানিয়ে দেব। আর দেখো, কাল রাতে বাজারে গেছিলাম, একটা কড়া কিনে এনেছি। এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের প্রত্যেকটা মেয়ের ক্রাশ হচ্ছে নতুন হাঁড়ি কড়া, বিবাহিত মেয়েদের আর কি। কারণ কি বলো তো, নতুন নতুন হাঁড়ি কড়ায় রান্না করতে অনেক ভালো লাগে। এর আগে আমি অনেক কড়া কিনে এনেছি, সেই কড়াইগুলো না প্রত্যেকটা ফুট কেটে যায় আর পুরো কালো হয়ে যায়। এইবার কড়াটা তো দোকান থেকে জিজ্ঞাসা করেই নিলাম, বলল এটা কালো হবে না, কিছুদিন ব্যবহার করি তারপরেই না বুঝতে পারবো। আর তোমরা অবশ্যই জানিও তো যে কোন কোম্পানির কড়াগুলো আর কি ভিতরে ফুট কাটে না, কালো হয় না। তাহলে ওই রকম কড়াই নেব, কারণ রান্না দেখো প্রত্যেক দিনই করতে হয়। আর যে জিনিসগুলো কালো কুসকুস করে, তাতে কিন্তু রান্না করতে একদম না ভালো লাগে না। আমরা যেহেতু গ্রামের মানুষ, সুন্দর উনান, সুন্দর কড়া করব, উনানে রান্না করব, রান্না হয়ে যাবে, সুন্দর করে ঝকঝকে করে মেজে পরিষ্কার করে নেব, এতেই কিন্তু মনটা শান্ত হয়। যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিচে এসে দেখলাম হাজব্যান্ড অনেক কুল পেরে দিয়েছে, এগুলোকে আমার মেয়েরা গুছিয়ে নিচ্ছে। আর এই কুলগুলো ভাবছি ছাদে দিয়ে শুকাবো। আর এখানে তালের আটি কেটে দিয়েছে, এগুলো ছোটোবেলায় খেতাম, এত ভালো লাগতো। বাড়িতেও কিছু ছিল, হাজব্যান্ড বসে বসে কেটে দিল। তো চলো এখন সুন্দর করে এই কুলগুলোকে তুলে নিই। আমার মেয়ে তো খেলা করতেই বসে গেছে। আর আমাদের গাছটা ছোট হতে পারে, কুলগুলো প্রচুর মিষ্টি, একদমই না কষ কিংবা টক না। তারপরে আসলাম রান্না করতে। সমস্ত সবজি টবজিগুলো আর কি বাছাকোটা করে নিয়েছি, এগুলোই রান্না করব। আর আজ আর মাছ করব না, মাংস করব। অল্প একটু মাংস দিয়ে বাঁধাকপি কিংবা ফুলকপি করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম ফুলকপিটা যেহেতু বেশি আছে, ফুলকপিটাই করি। একটু মুরগির মাংস দিয়ে বাঁধাকপি কিংবা ফুলকপি কিন্তু অনেক ভালো লাগে। এতে করে কী হয় জানো তো, সবজিটা দুবার হয়ে যায়, অল্প মাংস হলেও আবার খেতেও ভালো লাগে। আর যখন দেখা যায় অল্প মাংস, অল্প একটু আলু দিয়ে রাঁধলাম, রাতে গিয়ে কিন্তু ফুরিয়ে যায়, তখন আবার রান্না করতে হয়। আর এখানে হাঁড়ির পানিটা ফুটে উঠলে এর মধ্যে কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আগের দিনকার ভাত, সেটা দিয়ে দিলাম। তো কিছু চাল দিয়েছিলাম অল্প করে, তার মধ্যেই ভাতটা দিলাম। তো এইভাবেই না আমি যখন ভাত বেশি থাকে করে নিই। আর এরপরে একটু গরম পানি, তার মধ্যে একটু নুন, একটু কিছুটা চিনি দিয়ে গরম পানিটা গুলে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে তারপরেই কিন্তু ময়দাটা ছানবো। আর আজকে ইচ্ছা আছে একটু নানপুরি বানানোর, অনেক দিন হয়েছে নানপুরি খাই না। বিয়েবাড়িতে গেলেই প্রথম যখন চানা মটর নানপুরি দেয়, আমার যে কি ভালো লাগে কি বলবো। তো মেয়েরা আজকে বলছিল যে মা নানপুরি খাবো, আমারও না খেতে বেশ ভালো লাগে, ওই কারণে বানিয়ে নিচ্ছি।
তো এই রান্না করতে করতেই বানিয়ে নেব, কারণ পরে গিয়ে উনান ধরানো অনেক প্রবলেম। একবারে করে নিতে পারলে একটু সময় কম লাগে আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় গরম উনানে। ভাতটা ওই কারণে আজকে একটু কম করেই করছি। হাজব্যান্ড তো এসব খায় না, তো আমাদের জন্যই করছি, আর হাজব্যান্ডের জন্য ভাত, শাক আর সবজি। যেহেতু ফুলকপি দিয়ে মাংস করব, তো নানপুরি দিয়ে ফুলকপি মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি ফুলকপি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নেব, আর একটু ভাজা করে নিলে ফুলকপির গন্ধটা কিন্তু থাকে না। অনেক বোনেরা বলো সিদ্ধ করে পানি ফেলে দিই, তারপরেও দিদি কেন গন্ধ আসে ফুলকপির। তাদের জন্য আমি একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে যখন ফুলকপিটা আর কি রাঁধবে, পেঁয়াজ আদা রসুন বাটা যখন মশলাটা কষাবে আর কি, তখন 2 টুকরো ওর মধ্যে দারচিনি দেবে। এত দারুণ একটা ফ্লেভার আসবে, ফুলকপির গন্ধটা আর পাওয়াই যায় না। তো তোমরা এভাবে করতে পারো, দেখবে ভালো লাগবে। যাই হোক, এখন এই করার মধ্যেই আবার তেল গরম করে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমি ফুলকপি মাংসটা করব। আজ ভিডিওটা একটু বড় দিচ্ছি, যেহেতু 3-4 দিন বাদে ভিডিও দিতে পারছি, ভাবলাম চলো আজ একটু বড় ভিডিওই দিই। তো অনেক বোনের আমার ভিডিও দেখতে ভালোবাসো, যারা 10-12 মিনিটের ভিডিও দিলে অনেক রাগ করো, তো আজকে তাদের জন্য একটু ভিডিও বড় করলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো এদিকে শাকটাও হয়ে গেছে। এটা যেহেতু আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েই তেলে দিয়েছিলাম, আর এখন সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এই যে বেতো শাকটা, এটা আমার এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। এই কড়াটা পরিষ্কার করে নিলাম, আর এই কড়াটা ধুয়ে রেখে দেবো। এটার মধ্যে ভাজাভাজি করতে যে এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর এটার ভিতরে এখন তেল দিয়ে সুন্দর করে নানপুরিগুলো আমি ভেজে নেব। কড়াটা পুরো কালো, তেল যেমন কম লাগে, একদম কোনো কিছু ভাজতে গেলে তলায় লেগেও যায় না। বাড়ি কিন্তু এরকম একটা কালো কড়া বানিয়ে রাখলে সেটাই অনেক আয় দেয়। তো যাই হোক, নানপুরিগুলো এত সুন্দর হচ্ছে, আর ভিতরটা না যখন ছিঁড়ছি পুরো স্পঞ্জ টাইপের হয়ে যাচ্ছে। এগুলো খেতে তো অনেক ভালো লাগে। আমি আগে জানতাম না যে নানপুরির ভিতরে একটু চিনি দিতে হয়। প্রথম দিন বানিয়েছিলাম কেমন জানি লাগছিল, তারপরে যেদিন একটু হালকা চিনি দিলাম, বেকিং পাউডার ঠিকঠাক দিলাম, তখন গিয়ে দেখছি একদম পারফেক্ট হয়েছে। তো নানপুরিগুলো আমি বানাচ্ছিলাম, আমার মেয়ে মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিচ্ছিল, দিয়ে তুলে নিচ্ছিল। মেয়ে কিন্তু হাতের কাছে বড় হয়ে গেলে একটু একটু হলেও কিন্তু কাজে আসে। যেগুলো আমি এখন বুঝতে পারি যে আমার শরীর খারাপের সময় যে কোনো কাজ আমি যখন পারছি না, আমার মেয়েকে কিন্তু বলা লাগে না, আগাম এগিয়ে আসে। এই সকল জিনিসগুলো যে এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো ফুলকপি আলুটা সুন্দরভাবে কষিয়ে নিলাম, অল্প একটু চিকেন কারি মশলা দিলাম, আরও সুন্দরভাবে কষা কষা করে নিচ্ছি। আর এটা যখন তেলটা একদম শুকিয়ে আসবে, তখন গিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। আজ কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, অবশ্যই তোমরা আজকের ভিডিওতে কমেন্ট করো। 2-3 দিন পরে ভিডিও দিচ্ছি আমি জানি, অনেকেরই একটুখানি খারাপ লাগছে যে আমি টাইমে ভিডিও দিচ্ছি না। আমি না প্রচুর চেষ্টা করছি, তারপরেও হয়ে উঠছে না। আজকের ভিডিওটা যেতে যেতে একটু লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্লিজ সকলে কষ্ট করে একটু দেখে নিও, আর অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আমার ভিডিওটি। দেখো রান্নাবান্না কমপ্লিট, কত সুন্দর হয়েছে। আর আমার মেয়ে তো খেয়েই বলছিল মা দুর্দান্ত হয়েছে। এর মধ্যে যে একটুখানি আমি কড়াইশুঁটি দিয়েছি, কালারটা চেঞ্জ হওয়ার আগেই কিন্তু নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।